ওয়েলকাম রেসপেক্টেড টিচার এন্ড ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে কালকে বা আগের ভিডিওগুলোয় আমি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারটা থিওরি পোর্শনটা শেষ করে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওগুলো দেখো, প্রবলেম নিয়ে একদিন আলোচনা করব ওই চ্যাপ্টারে। আজকে আমি তার পরের চ্যাপ্টারটা প্রথম ইউনিটের যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড সেই চ্যাপ্টারটা শুরু করছি। মেনলি আজকে যেটা করব তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র, তার প্রয়োগ এবং তার ভেক্টর রূপ। এই অংশটাই আজকে মেনলি এই ভিডিওতে আমি পড়াচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে শুরু করছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইউনিট 1 এর বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি? তড়িৎ ক্ষেত্র বিষয়ে জানার আগে এই চ্যাপ্টারের প্রথমেই আমাকে যেটা জানতে হবে যে আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম আধান দু ধরনের হয়, পজিটিভ আধান আর নেগেটিভ আধান। যদি দুটো বিপরীত ধর্মী আধানকে অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ আধানকে যদি সামনাসামনি আনা হয়, তারা পরস্পরকে কি করছিল? তারা পরস্পরকে আকর্ষণ করছিল, অ্যাট্রাকশন। আর যদি দুটো সমধর্মী আধানকে কাছাকাছি আনা হয়, ধরো এটাও প্লাস এটাও প্লাস, এদেরকে যদি কাছাকাছি আনা হয়, এরা পরস্পরকে কি করছিল? যেহেতু সমধর্মী আধান, এদের মধ্যে কি হচ্ছিল? বিকর্ষণ। ঠিক আছে, তাহলে আকর্ষণ বিপরীত ধর্মী আধানে আর সমধর্মী আধান হলে বিকর্ষণ। ঠিক আছে, কিন্তু আমরা শুধু এটাই জেনেছিলাম যে সম আধান বিকর্ষণ করবে আর বিপরীত আধান আকর্ষণ করবে, কিন্তু দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কত করে হবে সে সম্বন্ধে বা তার মান নির্ণয়ের কোনো ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে শিখি। এখানে সেটা ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত, কত বলে দুটো আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিজ্ঞানী কুলম্ব ফার্স্ট ক্যালকুলেট করেছিল বলে আমরা এখন যে সূত্রটা পড়বো সেই সূত্রের নাম হচ্ছে কুলম্বের সূত্র। তবে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার সময় আমাকে কয়েকটা জিনিস বা কয়েকটা কন্ডিশন মনে রাখতে হবে। কন্ডিশনগুলো আগে বলে দিই, তারপরে কুলম্বের সূত্রের এক্সপ্রেশনে আসছি। কি কন্ডিশন? দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে কুলম্বের সূত্র শুধুমাত্র দুটো বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি দুটো আধান খুব বড় বড় হয়, বিস্তৃত আধান হয়, যাদের একটা নির্দিষ্ট আকার আছে, এরকম কোনো বস্তু যদি হয়, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমি কিন্তু কুলম্বের সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো না, পারবো হয়তো অন্যভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখা ভালো, যদি দুটো আধান বড় হোক কিন্তু আধান দুটোর মধ্যেকার ডিস্টেন্সটা যদি খুব বেশি হয়, মানে আধানের আকৃতিগুলোর তুলনায় তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি খুব বেশি হয়, তখন আমরা আধানগুলো বড় বা বিস্তৃত হলেও তাদের আমরা বিন্দু আধান হিসেবে ধরে নিতে পারি। তাহলে যদি দুটো বিস্তৃত আধানের মধ্যে ডিস্টেন্সটা ওই আধান দুটোর ডাইমেনশনের তুলনায় খুবই বড় হয়, তখন আমরা আধান দুটোকে বিন্দু আধান হিসেবে ধরে নিয়ে কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশন হলো। আর একটা কন্ডিশন হচ্ছে যদি খুব ক্ষুদ্র দূরত্বে দুটো বিন্দু আধান থাকে, খুব ক্ষুদ্র মানে কত? নিউক্লিয় দূরত্ব, নিউক্লিয় দূরত্ব বা তার কম দূরত্বে যদি দুটো বিন্দু আধান থাকে, মানে নিউক্লিয় দূরত্বের মান কত? মোটামুটি 10⁻⁻10 বা 9 মিটার। এই রেঞ্জের মধ্যে যদি দুটো বিন্দু আধান থাকে,
তখনও কিন্তু আমি তাদের মধ্যে ক্রিয়াশীল বল, আকর্ষণ বা বিকর্ষণ বল কুলম্বের সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কন্ডিশন আমাকে প্রথমেই মনে রাখতে হবে কুলম্বের সূত্র জানার আগে। বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র অনলি প্রযোজ্য। আধানগুলো যদি বিস্তৃত হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি আধান দুটোর ডাইমেনশনের তুলনায় খুব বেশি হয়, তখন আমরা আধান দুটোকে বিন্দু আধান হিসেবে ধরে নিয়ে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কুলম্বের সূত্রের সাহায্যে ক্যালকুলেট করতে পারি। আর যদি দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব নিউক্লিয় দূরত্ব বা তার থেকেও কম দূরত্বে থাকে আধানগুলো, তখন কিন্তু আমি তাদের মধ্যে ক্রিয়াশীল বল কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, চলো এবার কুলম্বের সূত্র কি বলছে দেখে নি। দেখো, আমি ধরে নিই দুটো বিন্দু আধান, একজনের মান Q1 আর একজনের মান Q2, ধরো দুজনেই পজিটিভ আধান। তাহলে এরা পরস্পরকে কি করবে? অবশ্যই বিকর্ষণ। আমি ধরে নিলাম বিন্দু আধান দুটোর কেন্দ্র, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা, বিন্দু আধান দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব ধরে নিলাম d। ঠিক আছে, তাহলে কুলম্ব বলছে যে Q1 Q2 দুটো আধান যদি d দূরত্বে থাকে, এরা পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এখানে যেহেতু বিকর্ষণ করবে, তাহলে আমি যদি ধরে নিই বিকর্ষণ বলটা F, তাহলে কুলম্ব তার সূত্রে বলছে, দুটো সূত্র অ্যাকচুয়ালি। প্রথম সূত্রে বলছে যে এই বিকর্ষণ বলটা, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আধান দুটির গুণফল, মানে Q1 এখানে আধান ছিল Q1, এখানে আধান ছিল Q2, তাহলে আধান দুটোর গুণফল অর্থাৎ Q1 ইন্টু Q2 এদের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, অর্থাৎ আধান দুটোর মান যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটাও কি হবে? তত বাড়বে। দ্বিতীয় সূত্র কি বলছে? দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলটা তাদের দূরত্বের, তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্রিয়াশীল বল তাদের মধ্যেকার দূরত্বের বর্গের সঙ্গে কিরকম? ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা বর্গের অনুপাতে কমতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মেন সূত্র দুটো কুলম্বের। দেখো, এই সূত্র দুটোকে যদি আমি একসঙ্গে লিখি, আচ্ছা একসঙ্গে লেখার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, পরে এটা কাজে লাগবে। আচ্ছা, এই যে দুটো আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, আকর্ষণ বা বিকর্ষণ বল, যেহেতু বল কি রাশি? একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানেই তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। তো এখানে অভিমুখ কি হবে? এফ এর অভিমুখ কোন ডিরেকশনে হবে? দেখো, দুটো আধানকে যোগ করলে আমি একটা রেখা পেয়েছি, যেটাকে বলতে পারি আধান দুটোর সংযোগকারী রেখা। সবসময় দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলটা তাদের সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ এই আধানটা এই আধানটাকে এই ডিরেকশনে আকর্ষণ বা বিকর্ষণ করবে, আর যদি এই আধানটার কথা চিন্তা করি, এই আধানটা এই আধানটাকে এই লাইন বরাবর বা এই রেখা বরাবর কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল তাদের সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করবে। হয়েছে? এই হচ্ছে মেনলি কুলম্বের সূত্র। এবার আমি কুলম্বের সূত্রের যে প্রথম দুটো সূত্র ছিল তাদেরকে আমি একসঙ্গে সমন্বয় করে লিখছি। তাহলে সূত্র দুটোকে সমন্বয় করলে কি হবে? দেখো, তাহলে সূত্রগুলি সমন্বয় করে পাই, সমন্বয় করে পাই। দেখো কি পাবো? এখানে এফ সমানুপাতিক Q1 Q2, এখানে এফ সমানুপাতিক 1/d²। তাহলে একসঙ্গে লিখলে হবে এফ সমানুপাতিক Q1 Q2 d²। তোমরা জানো সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক রাশি আছে, এই ধ্রুবকটা নিয়ে আমি আলোচনা করছি পরে।
তাহলে ধ্রুবক ইন্টু Q1 Q2/d²। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে তোমাদের যদি কুলম্বের সূত্র লিখতে বলা হয়, কুলম্বের সূত্রটি লেখো, তোমাদের এই সূত্রগুলো ভাষায় লিখতে হবে, তারপরে এক্সপ্রেশন লেখার পর এই অবধি ক্যালকুলেশন করে দেখাতে হবে। এইখানে বলে দেবে শুধু কেটা হলো কুলম্বীয় ধ্রুবক। ঠিক আছে, আমরা এবার কে এর মান নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা দেখো, কুলম্বের সূত্রের তাহলে এক্সপ্রেশন এলো F সমান K ইন্টু Q1 Q2/d²। ঠিক আছে, এবার এই কে এর মানটা, যেহেতু এটা একটা ধ্রুবক, যেহেতু এর মানটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না বলে এখানে ধ্রুবক হিসেবে ধরা হয়েছে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? মাধ্যমের প্রকৃতি, ঠিক আছে, মানে আধানগুলো কোন মাধ্যমে আসে তার উপর কে এর মান ডিপেন্ড করবে, মেনলি এই জিনিসটার উপরই ডিপেন্ড করে। ঠিক আছে, তো যাই হোক, এবার এই কে এর মান কোন এককে কিরকম হবে? যদি সিজিএস একক, যদি আমি সিজিএস এককে কে এর মান দেখি, দেখা যায় কে এর মান সিজিএস এককে যদি বায়ু মাধ্যম হয়, মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, তাহলে দেখা যায় সিজিএস পদ্ধতিতে কে সমান 1 হয়। তাহলে বায়ু মাধ্যম যদি হয় সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হবে? 1। অন্য কোনো মাধ্যম হলে কেটাকে আমরা কে হিসেবেই লিখব। ঠিক আছে, এবার যদি এসআই পদ্ধতিতে ক্যালকুলেট করি এবং মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, তখন কে এর মান হবে 1/4πε0। ঠিক আছে, ভালো করে চিহ্নটা মনে রাখো, এপসাইলন, চিহ্নটার নাম অ্যাকচুয়ালি এপসাইলন, যেহেতু নিচে 0 দেওয়া আছে সেই জন্য বলা হয় এপসা, শর্টে এপসা নট। ঠিক আছে, 0 মানে নট। তো যাই হোক, বায়ু মাধ্যম যদি হয় তাহলে কে এর মান হবে এরকম। এই জিনিসটা কি সেটা আমি পরে বলছি একটু। আচ্ছা, যদি অন্য কোনো মাধ্যম হয়, বায়ু মাধ্যম ছাড়া যদি অন্য মাধ্যম হয়, তখন কে সমান শুধু লিখবো 1/4π এপসাইলন, নটটা মানে 0টা আর লেখা হবে না। ঠিক আছে, এবার বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই এপসা, এই ধ্রুবকটার মান বিভিন্ন রকম হবে। তোমাদের শুধু যেটা মনে রাখতে হবে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই ধ্রুবকটার মান কত। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে বলি, এই ধ্রুবকটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ কোনো মাধ্যমকে তড়িৎ কত সহজে ভেদ করে যেতে পারে তার উপর এই এফসার মান ডিপেন্ড করে। যে মাধ্যমকে তড়িৎ যত সহজে ভেদ করে যেতে পারবে, অর্থাৎ মাধ্যম যত পরিবাহী মাধ্যম হবে, এফসার মান সেই মাধ্যমের ক্ষেত্রে তত বেশি হবে। ঠিক আছে, এবার দেখো, বায়ু মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতাটাকে আমরা কত ধরেছি? এফসা 0, যার মানটা মনে রাখো 8.854 ইন্টু 10⁻⁻12। এককটা পরে আসছি। তাহলে 8.854 ইন্টু 10⁻⁻12। আমি আপাতত, যেহেতু এসআই পদ্ধতিতে এটা এসেছে, এখানে লিখে রাখছি এসআই একক, ইউনিটটা পরে ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতার মান অলওয়েজ কত? এইটা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, অঙ্ক করতে খুবই কাজে লাগবে। বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত ধরেছি? 1/4πε0। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে টোটাল ধ্রুবকটার মান কত আসবে? অর্থাৎ 1/4, পাই মানে 22 এর 7, এফসা জিরোর মান এইটা 8.854,
টু 10⁻⁻12। এটা ক্যালকুলেশন করে দেখবে খুব ইজি একটা মান চলে আসবে, 9 × 10⁻9। ঠিক আছে, তাহলে যদি কোনো অঙ্ক বা প্রবলেম করার সময় এই টোটাল মানটা বসাতে হয়, ডাইরেক্ট কত বসিয়ে দেবে, 9 × 10⁻9। ঠিক আছে, তো যাই হোক, এবার আসি আমরা এফসা বা তড়িৎ ভেদ্যতার একক কি হবে। ঠিক আছে, দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, তাহলে এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বীয় ধ্রুবকের মান কত এসেছে, 1/4πε0। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আর এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের এক্সপ্রেশনটা কি হবে, এফ সমান কে এর জায়গায় আসবে 1/4πε0 Q1 Q2/d²। তাহলে এটা এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক এক্সপ্রেশন। ঠিক আছে, আর যদি বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম হয় শুধু জিরোটা থাকবে না, অর্থাৎ 1/4πε Q1 Q2/d²। ঠিক আছে, চলো এবার আমরা এফসা বা তড়িৎ ভেদ্যতার একক নিয়ে বা তড়িৎ ভেদ্যতা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আবার কুলম্বের সূত্রে ভেক্টর রূপে ফিরে আসছি। আচ্ছা দেখো, এফসা জিরোর একক কি হবে, আমরা কুলম্বের সূত্র এক্সপ্রেশন পেয়েছি এসআই পদ্ধতিতে 1/4πε0 Q1 Q2/d²। এফসা জিরোর মান বা একক আমরা নির্ণয় করব, এর একক। তাহলে এফসা জিরোটাকে একদিকে করো, এফসা জিরো সমান 1/4π Q1 Q2 ছিল, নিচে d² ছিল, এফটা নিচে নামছে, তাহলে এফসা জিরো সমান এইদিকে সব রাশির এককগুলো বসিয়ে দাও, তাহলে এফসা জিরোর একক পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এফসা জিরো লিখেছি মানে বুঝতে হবে আমি বায়ু মাধ্যমের ক্ষেত্রে ক্যালকুলেট করছি। আমি যদি অন্য যে কোনো মাধ্যম করি বায়ু মাধ্যম ছাড়া, তখন এফসা জিরোর জায়গায় শুধু এফসা দিয়ে ক্যালকুলেশনটা হবে, একই ব্যাপার। তো যাই হোক, তাহলে এফসা জিরো সমান 1/4π। আচ্ছা 4π যেহেতু একটা সংখ্যা, এর কোনো একক নেই, তাহলে লিখছি না। এখানে দেখো Q1 Q2 দুটোই আধান, আধানের একক তাহলে কুলম ইন্টু কুলম, নিচে d², ডিটা কি ছিল, ডিটা ছিল দূরত্ব, দূরত্বের এসআই একক কি, মিটার, যেহেতু স্কোয়ার আছে মিটার স্কোয়ার। আর ফোর্স মানে বল, বলের একক এসআইটা কি ছিল, নিউটন। তাহলে দেখো এফসা জিরোর একক কত আসছে, কুলম স্কোয়ার, মিটার স্কোয়ার ওপরে উঠলে হবে মিটার -2, নিউটন ওপরে উঠলে নিউটন -1। তাহলে বুঝতে পারছো এফসা জিরোর একক কি আসছে। ঠিক আছে, চলো এবার আর একটা জিনিস করে দিই, যেটা হচ্ছে তড়িৎ ভেদ্যতার মাত্রা, এফসা জিরোর বা এফসার মাত্রা। দেখো একক থেকেই মাত্রা হয়ে যাবে, দেখো এক্সপ্রেশন কত এসেছিল, এফসা জিরো সমান, এই এক্সপ্রেশনটা দিয়ে কাজ করছি, এফসা জিরো সমান আমাদের এসেছিল 1/4π Q1 Q2/d² ইন্টু এফ। ঠিক আছে, মাত্রা মানে এই দিকের প্রত্যেকটা রাশির মাত্রা বসিয়ে দাও, তাহলে এফসা জিরো সমান, এইটা যেহেতু সংখ্যা কোনো মাত্রা নেই, Q1 Q2 আধান, আধানের মাত্রা কত, আইটি, মনে রাখবে আধানের মাত্রা হচ্ছে আইটি, পরে আমরা আর একবার পড়বো এটা। তো আইটি ইন্টু আবার একটা আধান আছে মানে আবার আইটি, ডিভাইডেড বাই ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা L², মাত্রা মানে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ইন্টু ফোর্স বল, বলের মাত্রা mLt-2। তাহলে ক্যালকুলেশন করো এফসা জিরোর মাত্রা কত আসছে, একটু সিম্পলিফাই করি, I²T² ডিভাইডেড বাই L² ইন্টু mLt-2। তাহলে দেখো কত আসবে, এফসা জিরো সমান I² L² মানে L³ ওপরে উঠলে হবে L-3, m ওপরে উঠলে হবে m−1। ঠিক আছে, T2 ছিল -2 ওপরে উঠলে +2 মানে T⁴। ঠিক আছে, তাহলে দেখো এফসা জিরোর মাত্রা আসছে
আই স্কোয়ার এল মাইনাস থ্রি এম মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার ফোর। মনে রাখবে, ঠিক আছে? তাহলে তড়িৎ ভেদ্যতা নিয়ে একটু আলোচনা করলাম, তার একক কি, তার মাত্রা কি হলো, ঠিক আছে? এবার দেখো এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, রিলেটিভ পারমিয়াবিলিটি। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যার আর একটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। নিচে লিখছি পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা ইংরেজিতে রিলেটিভ পারমিয়াবিলিটি। দেখো কাকে বলবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা? আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে কত দিয়ে প্রকাশ করেছিলাম? এফসা জিরো দিয়ে। আর বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে কত দিয়ে প্রকাশ করেছিলাম? এফসা দিয়ে। এবার দেখো যদি কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ ধরো ধরো জলের মধ্যে দুটো আধানকে রাখা আছে, তাহলে জলের তড়িৎ ভেদ্যতাকে যদি বায়ুর তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করে দিই, যে রাশিটা আসবে সেটাকে বলা হবে, এইভাবে আমরা লিখবো এপসাইলন আর, আর ফর রিলেটিভ, ঠিক আছে? বা যে মাধ্যম বলবে সাফিক্সে সেই মাধ্যমটা লিখে দিতে পারি, বা একে কে দ্বারাও ডিনোট করা হয়। এই রাশিটাকেই বলা হবে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কার আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা? এখানে যে মাধ্যমের এফসা বসছে এইটা হবে সেই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। যদি এখানে জলের তড়িৎ ভেদ্যতা বসাই তাহলে এই এফসা আরটা তখন হবে জলের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? এবার দেখো যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাটা, তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার সংজ্ঞা কি বলবো? কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। বা সংজ্ঞা বললে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকেই আমরা বলবো ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তো যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার কোনো একক থাকবে না, এককহীন রাশি। আর একক না থাকলে মাত্রাও থাকবে না, মাত্রাহীন। তাহলে এককহীন মাত্রাহীন রাশি হবে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ব্যাপারটা কি জানলাম, জাস্ট এটা একটা সংখ্যা মাত্র, কারণ এর কোনো এককও নেই, মাত্রা নেই, ঠিক আছে? চলো আবার ফিরে আসি আমরা কুলম্বের সূত্রে। এবার আমরা যেটা পড়বো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? চলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। খুব ভালো করে বুঝবে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা দেখো আমরা কুলম্বের সূত্রের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে, যদি আমি এসআই ফর্মটা লিখি, এসেছিল এফ সমান 1/4 পাই, বায়ু মাধ্যম হলে এফসা জিরো Q1 Q2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো এটা ছিল দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের এক্সপ্রেশন, ঠিক আছে, এসআই পদ্ধতিতে। এবার দেখো যেহেতু বল এফ যেহেতু একটা ভেক্টর রাশি,
তাহলে আমি এখানে যেটা লিখেছি শুধু বলের মানটা লিখেছি, কোনো ডিরেকশন দিইনি। তাহলে যদি বলকে কমপ্লিট ফর্মে লিখতে হয় একে ভেক্টর হিসেবে লিখতে হবে। ভেক্টর মানে তার মানও থাকবে প্লাস তার অভিমুখও থাকবে এক্সপ্রেশনে। দেখো কিভাবে আমরা লিখছি। আমি ধরে নিই এইটা ধরো মূল বিন্দু ও দুটো আধান এরকম ছিল, এটা Q1 আধানটা, এটা Q2 আধান। এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা আগে d ধরেছিলাম, এখন সেটাকে D12 ধরে নিচ্ছি, যেহেতু 1 আর 2 নম্বর আধানের মধ্যে ডিস্টেন্স এই জন্য সেটাকে D12 ধরলাম। আর একটা জিনিস ধরে নিই, প্রথম আধানটা যে পজিশনে আছে সেই আধানটার পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টরকে আমরা ধরে নিলাম D1, দূরত্ব যেহেতু ভেক্টর রাশি। Q2 আধানের স্থানাঙ্ক ভেক্টরকে ধরে নিলাম D2, আর এদের মধ্যেকার দূরত্ব ভেক্টরটাকে ধরে নিলাম D12। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র আগের বছর ছিল, ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে জেনেছিলে যে ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহুর দ্বারা যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা বাকি দুটো ভেক্টরের যোগফল বা লব্ধিকে নির্দেশ করবে। অর্থাৎ দেখো এই ত্রিভুজটায় যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি ভেক্টরের, যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আসবে এই দুটো একই ক্রমে গৃহীত, তাহলে D1 প্লাস D12 ভেক্টর সমান আসবে D2 ভেক্টর। এখান থেকে D12 ভেক্টর ইকুয়ালস টু আসবে D2 ভেক্টর মাইনাস D1 ভেক্টর। তাহলে D12 ভেক্টরের মানকে আমরা কিসের সাহায্যে লিখি? মডের সাহায্যে, অথবা শুধু লিখতে পারো D12 সমান লিখতে হবে এপাশটাও মড দিয়ে দিই D2 ভেক্টর মাইনাস D1 ভেক্টর। ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, কেন আমরা এটা করলাম তার কারণ হচ্ছে, যদি আমরা আগেই বলেছিলাম কুলম্বের সূত্র বলার সময় যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কোন ডিরেকশনে কাজ করবে? আধান দুটোর সংযোগকারী রেখা অর্থাৎ এই ডিরেকশন, এই রেখা বরাবর কাজ করছে। অর্থাৎ এই এফ এর ডিরেকশন মানে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে? D12 ভেক্টরের দিকে। ঠিক আছে? যদি এর জন্য এর ওপর ক্রিয়াশীল বল নির্ণয় করি তাহলে হবে এই ডিরেকশন, আর যদি Q2 এর জন্য Q1 এর ওপর বিকর্ষণ বল নির্ণয় করি তাহলে হবে এই ডিরেকশন। তার মানে মোটের ওপর হচ্ছে এই রেখা বরাবর অর্থাৎ D12 ভেক্টরের অভিমুখে এই F বলটা ক্রিয়া করছে। এবার দেখো তাহলে F কে যদি আমি ভেক্টর হিসেবে লিখি, কোন ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের অভিমুখের একক ভেক্টর, তোমরা পড়েছিলে আগের বছর। কারণ যে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে আমি ভাগ করি সবসময় একটা একক ভেক্টর পাই। ঠিক এখানেও তাই করেছি। তাহলে দেখো এ ভেক্টর সমান আসবে এ ভেক্টর ক্যাপ ইন্টু এ ভেক্টরের মান, এখানে তাই লিখেছি। এফ ভেক্টর সমান এফ ভেক্টরের মান ইন্টু একক ভেক্টর। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু এফ ভেক্টরের মান কত এটা থেকে বসিয়ে দাও, 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কোয়ার ইন্টু এফ ভেক্টরের অভিমুখের একক ভেক্টর। যেহেতু খুব ভালো করে বোঝো এফ ভেক্টরটা যেহেতু D12 ভেক্টরের অভিমুখে ক্রিয়া করছে তাহলে D12 ভেক্টরের অভিমুখের একক ভেক্টর যা এফ ভেক্টরের অভিমুখের একক ভেক্টরও একই, তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি D12 ভেক্টরের অভিমুখের একক ভেক্টর। কারণ এফ ভেক্টর আর D12 ভেক্টর একই ডিরেকশনে কাজ করছে। ঠিক আছে? তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই ডিস্টেন্সটা D12 হবে, কারণ আমরা এখানে ডিস্টেন্সটাকে D12 দিয়ে লিখেছি। তাহলে D12 স্কোয়ার ইন্টু D12 ক্যাপ মানে D12 ভেক্টরের একক ভেক্টর। কি করে লিখতে পারি দেখো, এ ক্যাপ সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান
তাহলে d12 ক্যাপ মানে d12 ভেক্টর বাই d12 ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে f ভেক্টর ইকুয়ালস টু, এটাও বলতে পারো ভেক্টর রূপ, এখানে যেটা এসেছে এটাও যেমন ভেক্টর রূপ, আর এই এক্সপ্রেশনটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে আসছে কত, 1/4 এপসা 0 q1 q2 বাই d12 স্কোয়ার ছিল, এখানে আর একটা d12 এসেছে তাহলে হবে d12 কিউব ইন্টু, অ্যাকচুয়ালি মড মানেও মান, শুধু লেখা মানেও মান, তাহলে ইন্টু উপরে আসে d12 ভেক্টর। খুব ভালো করে দেখো, তাহলে এটা যেটা আসছে সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমি এনে দিলাম, হয়েছে। চলো ভালো করে বুঝবে। চলো এবার যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো আধানের জন্য ক্রিয়াশীল বল বা আধানের উপরিপাত বলতে পারো। অনেকগুলি আধানের জন্য বা আধানের উপরিপাতের নীতি, আধানের উপরিপাতের বা হেডিংটা এইভাবে করতে পারো, অনেকগুলি বিন্দু আধানের জন্য কোনো বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা দেখো এটা কিভাবে করব, জিনিসটা একটু বোঝো ভালো করে, কি বলতে চেয়েছে এখানে। ধরো এখানে একটা আধান ডিস্ট্রিবিউশন আছে, মানে অনেক আধান আছে, এই এত আধানের জন্য এখানে একটা সিঙ্গেল আধান আছে যার উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা Q0 আধান, আর এখানে n সংখ্যক আধান আছে, বা এরকম ভাবেও ধরতে পারো, ধরো এখানে n সংখ্যক আধান আছে, স্মল n লিখছি, এই n সংখ্যক আধানের জন্য, বা এটা ধরো এটা আলাদা করে না ধরে আমি এখানেই একটা আধান ধরে নিচ্ছি, ধরো এটা Q1 আধান। ঠিক আছে, এই n সংখ্যক আধানের মধ্যেই একটা আধান হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে এই Q1 আধানের ওপর কি করব আমরা, বাকি আধানগুলোর জন্য আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত সেটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে Q1 আধানকে কে আকর্ষণ বিকর্ষণ করছে, বাকি সবাই। ঠিক আছে, শুধুমাত্র Q1 কে সে নিজে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে না। ঠিক আছে, তাহলে আমি যদি এরম ধরে নিই, এটা ধরো Q2 বা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান, এরম করে করে এটা ধরো n তম আধান, এবং Q1 থেকে Q2 দূরত্বটাকে যদি আমি ধরে নিই d12 আগের মতো, Q3 থেকে Q1 এর ডিস্টেন্স d13, Qn থেকে Q1 এর ডিস্টেন্সটা যদি ধরে নিই d1n, তাহলে প্রথমে বলো Q2 এর জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপ কত হবে, বা শুধু মান বলো কত হবে, F12 সেটা সমান কত হবে, সেটা সমান হবে 1 যদি বায়ু মাধ্যমে থাকে সব আধানগুলো তাহলে হবে 1/4πε0 Q2 ইন্টু Q1 বাই d12 স্কোয়ার। তাহলে Q3 আধানটার জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, F13 সমান 1/4πε0। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে ভিডিওটা দেখার পর। তাহলে Q3 ইন্টু Q1 বাই d13 স্কোয়ার, তাহলে এরম ভাবে ক্যালকুলেশন করলে
এন তম আধানটার জন্য কিউ ওয়ান আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? F1n সমান 1/4πε0 Qn ইন্টু Q1 বাই D1n স্কোয়ার হয়েছে। তাহলে Q1 আধানটার উপর মোট ক্রিয়াশীল বল কত? F1 সমান সমস্ত বলগুলোর যোগ। ঠিক আছে, যদি বলকে ভেক্টর হিসেবে লেখো তাহলে ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমি যদি ভেক্টর হিসেবে বলি, এগুলোকে যদি আমি ভেক্টর হিসেবে বলি, এখানে একটা করে আবার ইউনিট ভেক্টর তাহলে দিতে হবে। আমি এমনি আচ্ছা ভেক্টর হিসেবেই বলছি, তাহলে এখানে একটা করে ইউনিট ভেক্টর দিতে হবে, D13 ক্যাপ D1n ক্যাপ। তো যাই হোক, তাহলে F1 মানে Q1 আধানটার উপর টোটাল ক্রিয়াশীল বল বাকিগুলো দ্বারা সমান এই সবার যোগ F12 প্লাস F13 প্লাস ডট ডট দিয়ে F1n সমান এইগুলোকে যোগ করলে দেখো 1/4πε0 কমন যাবে। ঠিক আছে, ওপরে একটা Q1 কমন যাবে, ভেতরে পড়ে থাকবে কত? ভেতরে পড়ে থাকবে প্রথমটায় Q2 বাই D12 ইন্টু D12 ক্যাপ, দ্বিতীয় টার্মে পড়ে আছে Q3 বাই D13 স্কোয়ার ইন্টু D13 ক্যাপ, শেষেরটায় কত পড়ে আছে? শেষেরটায় পড়ে আছে Qn বাই D1n স্কোয়ার ইন্টু D1n ক্যাপ। ঠিক আছে, যদি এটাকে আমরা সামেশন ফর্মে লিখি তাহলে 1/4πε0 Q1 সামেশন কটা আধান ছিল এখানে? মোট n সংখ্যক আধান, তাহলে সামেশন 1 to n Qi বাই D1i স্কোয়ার ইন্টু D1i ক্যাপ। ভালো করে লক্ষ্য করো জিনিসটা, দেখো F1 দেখো ভালো করে এক্সপ্রেশনটা যেটা এসেছে সেটা হচ্ছে, দেখো এইটা যেহেতু কমন টার্ম এগুলো এসে গেছে, ভেতরের টার্মটা লক্ষ্য করো, সামেশন মানে হচ্ছে যোগ। আচ্ছা, আরেকটা জিনিস, 1 নয়, এটা 2 থেকে হবে। কেন? কারণ 1 টার্মটা এখানে চলে এসেছে আগে থেকে, বা 1 নম্বর আধানের জন্যই আমরা বলটা, 1 নম্বর আধানের ওপরই আমরা বলটা নির্ণয় করছি। ফলে ক্যালকুলেশনে 1 নম্বর আধান তার নিজের জন্য নিজের উপর তো কোনো বল প্রয়োগ করতে পারবে না, সেই জন্য ক্যালকুলেশনে 1 নম্বর আধানটা বাদ যাবে। কত থেকে আমাকে ধরতে হবে ক্যালকুলেশন? 2 থেকে, তাহলে n অবধি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসছে? Qi, আচ্ছা একবার মিলিয়ে দিই এই এক্সপ্রেশনটার সঙ্গে, i এর মান 2 বসাও এখানে, তাহলে দেখো এই এক্সপ্রেশন আসবে। সামেশনের জন্য প্লাস, i এর মান তার পরেরটা অর্থাৎ 3 বসাও, তাহলে এটা আসবে। আবার সামেশনের জন্য প্লাস, এরকম করে 4 বসাও, তাহলে পরপর টার্মগুলো, এবং সবার শেষে কত বসবে? সবার শেষে বসছে হচ্ছে এটা ক্যাপিটাল N, এখানটাও ক্যাপিটাল N করে নাও। তাহলে সবার শেষে n, i এর জায়গায় কত বসছে? n। দেখো i এর জায়গায়, এক্সপ্রেশনে i এর জায়গায় যদি n বসাও, দেখো লাস্ট টার্মটা চলে আসছে। ঠিক আছে, এবার দেখো এটা তো 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল বেরোলো। ঠিক আছে, তাহলে প্রত্যেকের জন্য প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল কত হবে? তাহলে মোট n সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে n সংখ্যক আধানের উপর ক্রিয়াশীল মোট পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কত? ভালো করে লক্ষ্য করো, F সমান 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল মোট বল এসেছে F1, একইভাবে 2 নম্বর আধানের উপর ক্রিয়াশীল মোট বল বাকিগুলোর জন্য হবে F2, এরকম করে করে Fn অবধি আসবে। ঠিক আছে, তাহলে F সমান খুব সহজে শর্টকাটে লিখতে পারি সামেশন
আগেরটা আই ধরেছিলাম লিমিট, এবার জে ধরছি। জে এর মান একদম সবাই আছে 1 থেকে এন অবধি, তাহলে 1 টু এন এফ জে। ঠিক আছে, চলো তাহলে মোট এফ, মোট এফ সমান আসছে, এবার এফ জে এর মান এখানটা থেকে বসাও, কি হবে এন সামেশন জে সমান 1 টু এন, আবার একটা, আচ্ছা এইটা কমন টার্ম, কমন টার্ম নয়, এখানে কমন টার্ম এফ জে এর মান বসালে এইটাও চলে আসবে ভেতরে, তাহলে 1/4 পাই এক্সট্রা 0, কিউ ওয়ান এর জায়গায় আসবে কিউ জে, বাকি সামেশনটা থেকে যাচ্ছে, কি সামেশন কিউ আই, ওয়ান এর জায়গাগুলো জে বসছে, তাহলে হবে দেখো কিউ আই ডিভাইডেড বাই, বুঝবে অসুবিধে হলে আমাকে জিজ্ঞেস করবে, ভালো করে দু একবার ভিডিওটা দেখবে, কিউ আই ডি ওয়ান আই, তাহলে হবে ডি জে আই স্কোয়ার, ওয়ান এর জায়গাগুলো জে, তাহলে ডি জে আই ক্যাপ। একসঙ্গে দুটো সামেশনকে লিখলে কি হবে, তাহলে এফ সমান সামেশন আই জে 1 টু এন, যেখানে আই আর জে কখনো ইকুয়ালস টু হতে পারে না, কারণ আই আর জে যদি উভয়কেই এক বসাও, তার মানে 1 নম্বরের জন্য তো 1 নম্বরের উপরই ক্রিয়াশীল বল বোঝা যাচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়, তাহলে আই আর জে কখনো সমান হবে না। ভেতরে থাকছে 1/4 পাই এক্সট্রা 0, ওপরে থাকছে কিউ আই ইন্টু কিউ জে ডিভাইডেড বাই ডি জে আই বা আই জে স্কোয়ার ইন্টু ডি জে আই ক্যাপ। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে আধানের উপরিপাতের এক্সপ্রেশন। ঠিক আছে, বোঝা গেল? একটু কমপ্লিকেটেড আছে, যে জায়গায় অসুবিধা হবে বা যেখানে অসুবিধা হবে আমাকে ভিডিওটা দেখার পর গ্রুপে বা কোথাও জিজ্ঞেস করবে, ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, বা ভিডিওটা দু একবার দেখবে যদি ভালো করে বুঝতে না পারো। ঠিক আছে, এর পরের অংশটা তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা তড়িৎ বলরেখা, ওই অংশটা শুরু হবে, ওই অংশটা আমি পরের ভিডিওতে শুরু করবো। ঠিক আছে, ধন্যবাদ।